তোমার মনে করো যে নদী কেন্দ্রিক হওয়ার কারণে তোমার ওই নীল নদ, যেমন নীল নদের দিয়ে তোমার কিছু সভ্যতা গড়ে উঠছিল। আমি কিন্তু প্রাচীন সভ্যতার কথা বলছি, এবং তোমার ওদের স্থাপত্য কলা বা গ্রিক শব্দ আছে, মেসোপটেমিয়ান সভ্যতা আছে, তো এই সমস্ত সভ্যতার কথাই বলছি। মানে আমিও চাচ্ছি যে এই চ্যাপ্টারটা আজকে এটা শেষ করে দেবো। এর পরবর্তী চ্যাপ্টার শীত এখান থেকে নিতে পারবো, এটা তোমরা আলাপ করে নিও, কথা বলে। আচ্ছা, তারপরে এই ওই দিন আলাপ করেছিলাম যে তোমার প্যাপিরাসের কথা, যে মমি তৈরি করার কথা, যে প্যাপিরাস পাতা দিয়ে বা গাছ দিয়ে তোমার মোড়ায় রাখতো, মোড়ায় রাখার পর তার পচন করতো না। কিন্তু একটা জিনিস এখনো আবিষ্কার করতে পারে নাই, সেটা হলো যে ওই দিন প্রশ্ন করছিল একটা ছেলে যে স্যার এত বড় বড় বিশাল আকৃতির পাথর উপর উঠানো কি হবে, এই মানে অর্থাৎ পিরামিডটা তৈরি যে করলো এত বড় পাথর উপর উঠানো কি হবে, এইটার কোনো হদিস এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে। কিন্তু একটা জিনিস সেটা এখানে রয়ে গেছে। আর ওইটা আবিষ্কার করেছে ঠিকই আছে যে প্যাপিরাস গাছ, যেটা কিনা পচন রোধ করে, এরকম এই ধরনের। যাই হোক, তো এইখানে দেখা গেছে কি যে প্রত্যেকটা সভ্যতাতেই মূলত ওই ওদের তোমার লেখাপড়ার জন্য কিছু জিনিস, যেমন পাথরের উপরে খোদাই করা কিছু অক্ষর, কিছু সংকেত চিহ্ন, সাংকেতিক চিহ্ন, এরকম জিনিসগুলো পাথরের উপর মধ্যে করা হয়েছে, কিছু কিছু জায়গায় পাতার মধ্যে করা হয়েছে এরকম। তার মধ্যে খোদাই করে রাখতে হবে। এই তারপরে ওষুধের আবিষ্কারও ওই সময় করে ফেলছে, এরকম অবস্থাটা। তারপরে তোমার এই যে মমির করার কথা বললাম, পিরামিডের কথা বললাম, আবার এই গ্রিকরা, এটা মিশরের সভ্যতা মূলত। তো এই গ্রিকরা যখন আবার আসে, এরা আবার এসে ওই মিশরের সভ্যতা দখল করে গ্রিকরা আবার আরও এটাকে আরও উন্নত আকারে ধারণ করে। এরপরে আসে তোমার হলো মেসোপটেমিয়া। হ্যাঁ, বাণিজ্য করতে আসে, এসে তোমরা যদি ইতিহাসটা পড়বা, তো মেসোপটেমিয়া আসে। এই মেসোপটেমিয়া মূলত মানে একটা ইরাকেরই একটা আংশিক অংশ। হ্যাঁ, ইরাকের একটা প্রাচীন নাম বা একটা অংশ এই ধরনের, যেটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে আবিষ্কার হয়েছে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে আবিষ্কার হয়েছে। এটাও কিন্তু সেই দেখো নদী কেন্দ্রিক এই অবস্থাটা। এরপরে দেখা যাচ্ছে যে তোমার এখানে এই কয়টা সভ্যতাকে মিলে একটা সভ্যতাকে নাম দেওয়া হয়েছে এখানে। তার মধ্যে তোমার মনে করো যে আছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অসিরিয়া সভ্যতা, তারপরে এবং ক্যালদীয় সভ্যতা। এই ক্যালদীয় সভ্যতার মধ্যে একটা জিনিস আমরা পেয়ে যাই, সেটা হলো প্রাচীন সপ্তাচার্য যেগুলো বলা হয়েছে, তার মধ্যে ঝুলন্ত বাগান একটা, হ্যাঙ্গিং গার্ডেন, যেটা আর কি ঝুলন্ত বাগান, সপ্তাচার্য, যেটা প্রাচীন সপ্তাচার্য, মানে 7টা আশ্চর্য জিনিস যা পৃথিবীতে আজও বিদ্যমান, এরকম। তো ঝুলন্ত বাগান কখনো ঝুলন্ত হয়, কিন্তু ওইটা ওই দেখলে বা দূর থেকে দেখলে, ছবি তুললে বা গেলে, চারদিকে টোটাল অবস্থাটা এমন যে তুমি এটা ঝুলে আসো, নড়াচড়া করছে, ঝুলছে বাগান, বইতে এরকম না, ওইরকম না, কিন্তু টোটালটাই দেখলেই যে এটা ঝুলন্ত বাগানই মনে হচ্ছে। এইভাবে তৈরি করা, পরবর্তী রাজা তৈরি করছে এটা। এই যার ফলে তারপরে এরা তোমার মনে করো যে এরাও সেই আবিষ্কারের দিক দিয়ে এরা আরও বেশি আগায় গেছে, কৃষিকাজের দিক দিয়ে আগায় গেছে, ওষুধপত্রের দিক দিয়ে আগায় গেছে, তারপরে তোমার স্থাপত্যের দিক দিয়ে আগায় গেছে, শহরের দিক দিয়ে আগায় গেছে। এই আস্তে আস্তে সভ্যতাগুলো ডেভেলপ করছে এভাবে। এই তারপরে চলে আসুন তোমার হলো একদম সিন্ধুতে আমরা চলে আসছি আবার। এই সিন্ধু সভ্যতাও তোমার দেখো যে এই মহেঞ্জোদারো এবং হরপ্পা, এই দুটো জায়গা, এটা নদী না, দুটো জায়গা, মানে দুটো জায়গা। এইখানে কিন্তু ওই খনন কাজ করে কিন্তু এটা আবিষ্কার করছে। এরকম খনন কাজ করে আবিষ্কার, আমি পুরো কাহিনীতে যাবো না, জাস্ট তোমার খনন কাজ করতে গেছে, ওই কিছু প্রাচীন ইট পাইছে, ইটের উপরে কিছু লেখা পাইছে,
এরকম তখন রাজাকে দেখাচ্ছে যে যে দেখেন এই অবস্থায় যেমন এটা কি, তখন রাজা বুঝতে পারছে যে এটা তো আরো কিছু আরো খনন করো, তো আরো খনন করতে গিয়ে কিছু গহনা পাইছে, কিছু লেখা পাইছে, এই ধরনের এই করতে 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 পরিষ্কার করতে করতে এমন একটা অবস্থা দাঁড়াইছে পুরো একটা শহরই বেরিয়ে গেছে, পুরো একটা শহরই মাটির নিচে। তাহলে মাটি সরাই ফেলছে। এখন ধরো টোটালটাই মনে করো যে ফরিদপুর এই শহর, টোটাল ফরিদপুর শহরটাই সমস্ত কিছু ভেঙে ফেলছে। ভেঙে ফেলে ধরো এক বিশাল মাটির নিচ থেকে ওই শহরটা আস্তে আস্তে বেরিয়ে গেছে। এরকম মনে করো যে টোটাল ফরিদপুর শহরটা। এখন দেখা যাচ্ছে যে এখানে পানি যাওয়ার ব্যবস্থা, বয় প্রণালীর ব্যবস্থা, তারপরে রান্নাঘর, খাবার দাবারের ব্যবস্থা, তারপরে সিলমোহর, মানে এই যে ব্যাপারগুলো সিন্ধুতে এইগুলো আবিষ্কার হয়েছে মারাত্মকভাবে বেশি। হ্যাঁ এরকম। এই জন্যই এই সভ্যতাগুলো তোমরা এইভাবে বুঝে বুঝে করবে। বুঝে বুঝে করলে পরে হবে কি তোমাদের ওই ইয়ে থাকবে যে কোন সভ্যতার পরে কোনটা আসলো, ওই সভ্যতায় কী আবিষ্কার হয়েছিল, আর ওই সভ্যতার মধ্যে এই স্থাপত্য কীর্তিগুলো কী কী ছিল, আর কোন সনটা ছিল, আর রাজার নামটা কী ছিল। ব্যাস এই মানে পয়েন্ট 4-5টা পয়েন্ট মনে থাকলে পরে ওইখানে তুমি বানাই লিখতে পারবো। বানাই বলতে মানে ওই বানানো না, তুমি ইচ্ছা করে বানাতে পারবে না, কিন্তু তারপরেও একটার মধ্যে একটা মিশে গেলে সমস্যা নেই। কারণ ওই গড়ে দেখা গেছে কি যে প্রায় কাছাকাছি একই রকম, একটু একটু ডিফারেন্স। আমি মূল নোট থেকে আমি তোমাদের এই যেগুলো বলতেছি এগুলো সত্যতার সঙ্গে আমি উঠে নিয়ে আসছি, এটাই কিন্তু করতেছি। আচ্ছা এখন দেখো যে আনুমানিক 250 থেকে 3000 এই খ্রিস্টপূর্ব এই সময়টাতে এই মহেঞ্জোদারো হরপ্পাতে তোমার এই মিশরের সভ্যতার তোমার আবিষ্কার হয়, যেটা পাকিস্তানের নীল নদের তীরে যার ফলে তোমার এইখানে মানে শিল্পের দিক দিয়ে চিন্তা করলে এখানে অনেক কিছুই এরা আরও আধুনিক করে ফেলে অন্যান্য ইয়ের থেকে, সভ্যতা থেকে। যেমন এখানে অনেক মূর্তি পাওয়া যায়। তারপরে তোমার এই মূর্তিগুলো তোমার মেইনলি বা পাথরের ছিল, মাটির ছিল, আর ব্রোঞ্জের ছিল। এই মূর্তিগুলো পাওয়া যায় এখানে। তাহলে ওদের থেকে এরা আরও একটু আগে এরকম আগেকার ওদের থেকে মেসোপটেমিয়া বা অন্য শহর থেকে, তার থেকে এটা একটু আগে। তো এইটার কারণেই এই সিন্ধু সভ্যতাটা বেশ মানে নাম করা। এরপরে আমরা পরবর্তীতে যে থিওরিক্যাল ক্লাস আমরা করবো যাবো, সেটা চলে আসবো আমরা ক্লাসের মধ্যে। তো ক্লাসের মধ্যে আমরা আলোচনা করবো আর করবো। তার আগে আমরা ওই দিন একটা গল্প বলছিলাম তোমাদের হলো কিসের উপরে, এই যে আদিম সভ্যতা, আদিম চিত্রকলা আলাপ করছিলাম না একটু, আদিমরা কীভাবে ছবি আঁকা আবিষ্কার করবো। তো নৃতত্ত্ব যেটা, অর্থাৎ মাটি খনন করে মাটির আকার ভেদ, মাটির প্রকার ভেদ বা এইগুলো যারা করে তাদের বলা হয় নৃতত্ত্ববিদ। তাদেরকে এখানে বসে ওইটা আগে গেছিল দাদা বলতে সেদিকে বসেন বসেন আমি বাইরে বসছি ওখানে বসলে আমার মনে হয় যে ওখান থেকে একটা টুল দিলেই হয়ে যাবে। আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ ঠিক আছে ক্লাস ঠিক আছে, যেটা বলছিলাম এখন যারা মাটি এবং মাটির স্তর, মাটির রং, কালার ইত্যাদি নিয়ে যারা প্রাচীন কাল থেকে যারা গবেষণা করে এগুলি নিয়ে প্রাচীন জিনিস নিয়ে গবেষণা করে,
এদেরকে আমরা বলি বাংলায় যে নৃতত্ত্ববিদ বা নৃতত্ত্ব বিজ্ঞানী, এদের বলি আমরা। তো আমি ওই গুহা আবিষ্কারের কথা তোমাদের ওই দিন টাচ দিছিলাম, তো সেখানে দেখা যায় কি যে ধরো একটা আলতামিরা গুহার কথাই আমি তোমার বলি, যে ওই আদি মানুষরা তোমার যা করতো তার একটা আবিষ্কার আমি সামান্য একটু শর্টে করে দিচ্ছি। তো ওইরকম একজন বিজ্ঞানী তার ছোট বাচ্চাকে নিয়ে তোমার ওই ঘুরতে বেরিয়েছে, এটা ফ্রান্সের কথা বলছি। আলতামিরা গুহা ফ্রান্সে না, না প্যারিসে, কোনটা যারা আছে? আচ্ছা, যাই হোক, আমরা দেখে নিই, একটু দেখে নিই। এই তো ঘুরতে বেরিয়ে এসে তারপরে একটা গুহার মুখ পাইছে, পাথরের ইয়ের মধ্যে। তো পাওয়ার পরে তখন ওই বাচ্চাটা তখন ওই গুহার মুখের থেকে চিৎকার করে বেরিয়ে আসছে এরকম। তখন বাবা কী হয়েছে, কী ঘটনা, কী হয়েছে? তো বাবা ভিতরে বিশাল আকারের একটা সাপ, তাই তো বাচ্চাটা সেভ করে তো সে আবার একটু আগায় গেছে, আগায় গিয়ে তারপরে দেখে যে এরকম ওই তোমার গুহার মুখেই বিশাল আকৃতির একটা সাপ খোদাই করা, আসলে বাস্তব না এরকম। তারপরে সে ক্রমান্বয়ে ভিতরে ঢুকছে, ঢুকে একদম বাচ্চা নিয়ে একদম ভিতরে ঢুকছে, দিকে দেখা যায় ভিতরে অনেক জীবজন্তুর ছবি আঁকা, বীরধনুকে তারা মারছে, এই যে সমস্ত আঁকা ওরা শিকার করার আগে যা পড়ে যায় সেই জিনিসগুলো এই যে এইভাবে একটা গুহা আবিষ্কার, আমি একটা গুহা আবিষ্কার এইভাবে গুহাগুলো আবিষ্কার হয়েছে। এইটা অনেক পরবর্তীকালে আবিষ্কার না, আধুনিককালে আসি আবিষ্কার। এখন ওইখান থেকে আমরা চলে আসি যে ওই ওয়েস্টার্ন আর্টের ভিতরে এই যে আমরা কিন্তু পড়ছি, কিন্তু ওয়েস্টার্ন আর্ট আমরা যে এটা পড়ছি যে এটা প্রাচীন শিল্পকলার মধ্যে তাহলে শিল্পীদের কথা বলবো না, ওই সময় শিল্পীরা ছিল না, তারা ছবি আঁকে নেই, তারা মূর্তি তৈরি করে নেই। তো সেই আলোকেই আমরা চলে আসি একটু, যে ধরো ওইখানে যতজন শিল্পী আমরা পাই বিভিন্ন দেশে, এই আশেপাশে দেশে আমরা যা পাই, তার মধ্যে আমি যদি উল্লেখ করি যে পৃথিবীর এখন পর্যন্ত যদি একজনকেই ধরা হয় যে সর্বশ্রেষ্ঠ শিল্পী, বিজ্ঞানী, ভাস্কর, তারপরে তোমার কী বলবো, এই গবেষক, সব কিছু মিলে একজনকেই বলা হয়, সেটা হলো লিওনার্দো দা ভিঞ্চি। এই একজনকেই বলা হয়। আর সর্বশ্রেষ্ঠ শিল্পী আরেকজন, সেটা হলো মডার্ন আর্টের মধ্যে পড়ে, মানে আধুনিক শিল্পকলার মধ্যে পড়ে, সেটা হলো পাবলো পিকাসো। হ্যাঁ, পিকাসো। মানে এরা হলো দুইজনই, একজন হলো প্রাচীন, একজন মডার্ন। তো আমি প্রাচীন নিয়ে কথা বলছি, আমি মডার্ন নিয়ে কথা বলছি। তো প্রাচীন নিয়ে কথা বললে পরে ওনার কথাই বেশি আসে। ওই সমসাময়িক সময়ে মাইকেল অ্যাঞ্জেলো একজন শিল্পী, উনি যে হারে তোমার ভাস্কর্য তৈরি করছে, আবার সেই হারে পেন্টিংও তৈরি করছে। এরকম যে আমার মোবাইলে এখনও ওই ছবি আছে, আমি এখনও দেখাতে পারি তোমাদের, যে আমার এক ছাত্রী, সে থাকে হলো আমেরিকায়, সে খুব ওখানে বড় চাকরি করে। তো তার মেয়ের একটা ইতালিতে একটা ইয়ে ছিল, কী বলে এটাকে, ধরো তোমার আউটডোর একটা সামান্য 1 মাসের একটা গবেষণা ছিল। সেই গবেষণার এটা নিয়েছিল তোমার ফ্লোরেন্স, অর্থাৎ ইটালি। নেওয়ার কারণে মেয়েকে আনতে গেছি, আমি কিন্তু এটা বাস্তব ঘটনা বলছি। মেয়েকে আনতে গেছি, মেয়েকে আনতে গিয়ে তারা ওখানে মোটামুটি 7 দিন ধরে হারাতে ছিল। তারপরে বিভিন্ন জায়গায় ঘুরছে, ওখান থেকে ফোন দিচ্ছে আমাকে যে স্যার, আপনি আমাকে যখন পড়ান তখন বিভিন্ন গল্প করতেন, এই ফ্লোরেন্স সম্পর্কে, লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে, বিভিন্ন আর্টিস্ট সম্পর্কে গল্প করতেন এই অবস্থা। আর এখন যে ভাগ্য কোথায় যে আমি এখন বাস্তব সেখানে দাঁড়ায় আছি, আর সেই ছবি পাঠাচ্ছি। এখন দেখো যে আমরা যে বই পড়ছি ইউনিভার্সিটিতে,
যে ভলিউমগুলো পড়ছি সেইখানে ওই ধরনের ছবিগুলো আছে। ওই মাইকেল অ্যাঞ্জেলোর ছবি, লিওনার্দো দা ভিঞ্চির ছবি, তারপরে ওই তাদের আঁকা ছবি, মূর্তি, যেগুলো আমরা পড়ছি ওখানে বইতে ছবি পাইছি। আর এখন সে ওখানে বাস্তবে দাঁড়ায় আছে, বাস্তবে ছবি তুলে ছবিটা পাঠায়। এই ছবি আমার মোবাইলে এখন আছে। তো যাই হোক, এখন ওই যে মাইকেল অ্যাঞ্জেলোর কথা বললাম, ওইখানে একটা গির্জা আছে, এটার নাম হলো তোমার সিস্টিন চ্যাপেল গির্জার নাম। এই সিস্টিন চ্যাপেল গির্জা অনেক লম্বা, অনেক বড়, এবং ওখানে স্বর্ণের কারবারও অনেক বেশি, মানে স্বর্ণের প্রচুর স্বর্ণ আছে এরকম, মানে স্বর্ণের যেমন ডিজাইন করা যায়। তো ওইখানে একটা গম্বুজ ছিল এরকম রাউন্ড, এই মসজিদে থাকে না, মসজিদের গোল গম্বুজ। তারপর দায়িত্ব পড়লো যে এই টোটাল গির্জাটার ছবি দিয়ে ভরে ফেলতে হবে, এবং সেই ছবিগুলো হবে হলো খ্রিস্টান ধর্মের যে কাহিনীগুলো আছে সেই কাহিনীর উপরে ছবি আঁকতে হবে এরকম। তারপরে বাস কাজ শুরু করলেন। তো সমসাময়িক সেই সময়কার আর্টিস্টদের মধ্যে মাইকেল অ্যাঞ্জেলো হলো এমন যে ওনার মূর্তিগুলো দেখলে পরে মনে হবে না যে এগুলো বাস্তবে কোনো মানুষ এরকম ছিল, মানে এত ভালো লাগে, এত সুন্দর এরকম। যে পাথর কাটিয়ে মূর্তি বানানো অনেক বছরের ব্যাপার, কত মূর্তি তৈরি করছে আর কত পেন্টিং তৈরি করছে। তো যাই হোক, তো ওই উপরে ওই মাছা বাঁধছে, মাছা বেঁধে ওইখানে মাছা বাঁধার পরে ওখানে তার দানব যাচ্ছে না, মাথা লেগে যাবে, তখন মাছার পর শুয়ে করছে, শুয়ে করে রং নিয়ে এইভাবে রং তৈরি করছে। ওই রং করে তার মুখে পড়তেছে, তার গায়ে পড়তেছে, কারণ শুয়ে ছবি আঁকতেছে। এই মাইকেল অ্যাঞ্জেলোর কাজ মানে এই টাইপের কাজ ছিল। আর এমনি দেয়ালে তো কাজ আছে, এরকম পোড়া দেয়াল করা প্রচুর ছবি। আর এলো মাইকেল অ্যাঞ্জেলোর কথা বললাম, আমি বেশি বলবো না, আর বেশ কয়েকজন শিল্পী তোমাদের নোটে পাবা। তা আমি লিওনার্দো দা ভিঞ্চির সম্পর্কে বলি। একদিকে তোমার বললাম যে একদিকে চিত্রশিল্পী, এইখানে চিত্রশিল্পীর অনেক ছবি তো তার নাম করা আছে, তার মধ্যে একটাই কথা বলবো, মোনালিসা। তো এটা তো বিকল্প এখনো আজ অবধি তার এটা আবিষ্কার হয় নাই যে তার ছবির ওইটা সে কি তার নিজের ছবি আঁকতে গেছিল, আঁকতে গিয়ে ওইরকম হয়েছে না সত্যিকারেরই কোনো মহিলার ছবি এটা আঁকতে গেছিল এরকম। এটা কিন্তু এটা কিন্তু আবিষ্কার হয়নি এখন, এখনো ধরতে পারেনি। কিন্তু তার নাকটা, ওই মনের সাথে নাকটা, এই নাকের সাথে কম্পিউটার বিজ্ঞান বলছে যে নাকের সাথে লিওনার্দো দা ভিঞ্চির নাকের অনেক মিল, অনেক মিল, 90% মিল ওই নাকের সাথে ওই নাক এরকম মিল। আর ঘটনাটা এরকম যে আমরা ইতিহাস যেটা পাই, এই ইতিহাসটা মানে এটা কিন্তু তোমার এই আন্দাজে বলবো যে ইতিহাসটা আন্দাজ হয় না, ইতিহাস তো ইতিহাস। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি যে এটা আবিষ্কার যেহেতু করতে পারে নাই, তো ঘটনাগুলো ওইভাবে লেখা হয়েছে যে একজন এক ব্যবসায়ীর স্ত্রী ছিল হলো তোমার মোনালিসা। তো ওই ব্যবসায়ী তখন লিওনার্দো দা ভিঞ্চিকে বলছিল যে এরকম তুমি আমার ওয়াইফের পোর্ট্রেট এঁকে দাও, পোর্ট্রেট, এটাকে পোর্ট্রেট করে, মানে অর্থাৎ পাসপোর্ট সাইজের যে ছবি এটাকে বলে পোর্ট্রেট, তার পোর্ট্রেটটা তুমি আমার এঁকে দাও। তো ওই কয়েকদিন লিওনার্দো দা ভিঞ্চির এই ইয়েতে ছিল, তার বাসায় আসছিল, বাসায় এসে পিছনে জানালা, তারপরে জানালা দিয়ে তোমার ওই ঝর্ণা নামছে, পাহাড় টাহাড় ওগুলো দেখা যায়। মনে হচ্ছে ছবি তোমরা নিশ্চয়ই দেখছো, ভালো করে দেখলে পরে এগুলো দেখবা যেগুলো আছে। আর সে কোলের উপরে হাতের পর হাত রেখে দিয়েছে। আর তোমার এইটা কিছুদিন পড়ছিল, এরকম করার পরে ছবিটা শেষ হয়নি। তো ওইখানে তো তোমার গৃহযুদ্ধ সবসময় লেগে থাকবে। তো তারপরে একটা পর্যায়ে লিওনার্দো যখন অসুস্থ হয়ে যায়, তখন ওইখান থেকে সে ওই চলে আসে আর একটা শহরে চলে আসে একদম শেষকালে। ওই যে যত ছবি ছিল সব প্যাক করে রেখে দিয়ে সে তো অসুস্থ হয়ে পড়ে আছে, তোমার আর তেমন ছবি আঁকছে না। তো হঠাৎ করে তার মাথার ভেতরে ইয়ে হয়েছে যে আমার মোনালিসা ছবিটা তো শেষ করতে পারিনি, এখন শেষ হয়নি। তখন ওটা বের করে তখন তোমার মনে করো যে ওইটা এই আঁকার জন্য রেডি করছে, সেট করছে। তো কিছুটা বোধ হয় আঁকাকি করছে, কিছুটা একটা পর্যায়ে অসুস্থ, বেশি অসুস্থ করছে, আঁকতে পারে নাই। তখন ওই বুড়া আঙুল দিয়ে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে একটা
বুড়ো আঙুলের ছাপ পাওয়া গেছে, এই জায়গাটাতে একটা দাঁত, মানে একটা ডলা, একটা ধাক্কা, একটা ডলা এই জায়গাটাতে আছে। এই থাকার কারণে ওইটা আপনি রিসিভ করতে পারেন। এটা কিন্তু আমি বলছি যে সাংবাদিক ব্যাখ্যা, যা আর্ট ক্রিটিক ব্যাখ্যা করে, যারা আর্টের ব্যাখ্যা করে, তাদের কথা বলছি যে আর্ট শেষ করতে পারেনি। পরবর্তীতে মোনালিসার দিকে তাকালে পরে তুমি কাছে যাও হবে একরকম, একটু দূরে যাও হবে একরকম, আর একটু দূরে যাও হবে আর না হাসে না কান্নাকাটি করে, এই নিয়ে ব্যাপক লেখালেখি শুরু হয়ে গেল। পরবর্তীতে এই মোনালিসা যখন পাওয়া গেল, পরবর্তীতে ব্যাপক লেখালেখি শুরু হয়ে গেল। তো আমি আবার এটাকে বলি কি জানো, এটা আমার ব্যক্তিগত মতামত, মোনালিসার ছবি যতটা না সুন্দর, তার থেকে ওইটা সাংবাদিকরা এটা লেখালেখি করে আরও বেশি উঠে গেছে। মানে এটা না আমার ছবি। এরকম হয় না যে একটা নাটক ভালো না, অত ভালো বেশি ভালো না, নাটক বা একটা সিনেমা অত বেশি ভালো না, কিন্তু ওর প্রচার এমন অবস্থা তৈরি করছে যে বিশ্ব ছড়াই গেছে। এই তো যাই হোক, তো মোনালিসার ওইখানে কিন্তু শেষ ঘটনা, মোনালিসার ওইটাই শেষ ঘটনা। পরবর্তীতে একটা পর্যায়ে সারা বিশ্বের যত ছবি ছিল তার থেকে বেশি, সবচেয়ে বেশি দাম উঠে গেল এই ছবিটা। তাহলে আমরা আলোচনা করতে পারি যে পেন্টিংয়ের দিকে যত ছবি আছে তাহলে ওইটা সেরা ছিল মোনালিসা। এলে একটা মোনালিসার উপর তোমাদের পরীক্ষা আসবে, প্রশ্ন আসবে এইটা। আর এরপরে আশা করি দা ভিঞ্চি সম্বন্ধে কথা বলতে গেলে এরপরে আসো তোমার তার আরও কয়েকটা আবিষ্কার, এরকম সে কেন বিজ্ঞান। যদি প্রশ্ন আসে যে দা ভিঞ্চি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, তোমার নাম্বার হলো 5, তাহলে হাফ পৃষ্ঠা লেখা লাগবে বা 1 পৃষ্ঠা লেখা লাগবে, তাই না? এরপরে চলে আসো যে তার কয়েকটা আবিষ্কার উল্লেখ করো। তার মধ্যে একটা আবিষ্কার হলো ওই সময় যুদ্ধবিগ্রহ লাগার কারণে সে তখন তার খাবার শেষ হয়ে গেছে, তখন খাবার পাবে কোথায়, গেছে রাজার কাছে, যে এই রাজামশাই আমার এখন খাবার দাবার শেষ হয়ে গেছে, আমার টাকা পয়সা দেন, আমি এখন খাবো এই ধরনের জিনিস। কারণ সে তো রাজ্যের একটা শিল্পী, মানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে রাজশিল্পী, নিয়োগ দেওয়া হয়েছে, সে টাকা চাইতেই পারে। তখন রাজা বলছে যে আরে আমরা যুদ্ধ করে মরে যাচ্ছি, সব যুদ্ধ করে আমার দেশ স্বাধীন করা লাগবে, যুদ্ধ করে আমার জায়গা স্বাধীন করা লাগবে, তুমি সেইগুলো কিছু করতে পারবে না, করো তোমার এখন টাকা পয়সা দেবে, এখন ছবি দিবে, টাকা নেই, এই অবস্থা হচ্ছে। তখন টাকা পয়সা দেয় নেই, চলে আসছে, চলে এসে শুয়ে ভাবতেছে বা বসে ভাবতেছে কী করা যায়। তখন চিন্তা করছে যে একটা বন্দুক দিয়ে গুলি করলে তো একজন মানুষ মারা যায়, তা আমি গুলি একবারই করবো কিন্তু মানুষ মারা যায় 5 জন, তাহলে কীভাবে সম্ভব? তাহলে কেন দাম যদি এরকম 5টা হয়, এরকম যদি 5টা হয়, আমি টিকার টেপ দেবো একটা, এরকম যদি 5টা হয় তাহলে 5টা গুলি বেড়ে যাবে, তো লোক তো 5টাই মরবে। তাহলে যেখানে যুদ্ধে ওরা মারতেছে একটা করে আর আমি একসাথে 5টা মারবো, তাহলে আমি যুদ্ধে জয়ী দেবো বা আমি যুদ্ধে ভালো করবো, এই বুদ্ধি মাথায় আসছে। আসার সাথে সাথে ড্রয়িং করা শুরু করি, এই ড্রয়িং করে এটা শুরু করে দিয়ে এটা রেখে দিয়েছি। এরপরে করছে কি, এই যে বেলি ব্রিজ তোমরা এখন জানো, তাহলে হাজার হাজার বছর আগে তার মাথায় কীভাবে আসবে, এই বেলি ব্রিজ তার মাথার থেকে উৎপত্তি। তো বলছে যে যুদ্ধের সময় আমরা খাল পার হই বা আমরা ওই যে গাড়ি টাড়ি নিয়ে পার হই, এরকম যাই, আমাদের শত্রুর পক্ষ তো পার হয়ে চলে আসবে, তা আমরা এমন একটা ব্রিজ তৈরি করি যে ব্রিজটা আমরা সঙ্গে সঙ্গে সেট করবো, সঙ্গে সঙ্গে গাড়ি টাড়ি সব পার করবো, শরীর পার করবো, পরবর্তীতে খুলি টুলি নিয়ে নাটপট্ট খুলি টুলি নিয়ে ওই পাশে আবার চলে যাবে, ওই খাল তোর ওরা পার হতে পারবে না, তাই তোরা হেরে গেল। কী বুদ্ধিটা দেয়, সেই বেলি ব্রিজ কিন্তু আমরা এখন ইউজ করছি, আমরা পার হচ্ছি, এই অবস্থা। ঠিকই তাই, আমরা যে ব্রিজগুলো তৈরি করে ছোটো ছোটো জায়গায় খাল পার হওয়ার জন্য যখন নাটপট্ট লেয়ার সেটি করে শিপ তৈরি করে দিয়ে পারে, যে গাড়ি পার হয়ে গেলো, আপনি গাড়ি পার হয়ে গেলো, পরবর্তী শিপ টিট উঠায় ফেললো, নাটপট্ট উঠায় ফেললো, ওখানে খাল খালি হয়ে গেল। এটাও সে আবিষ্কার করল। পানি সবসময় নিচের দিকে ধাবিত হবে, কি সায়েন্স আবিষ্কার, চিন্তা করে দেখছো? উপর দিকে যাবেই না, যেখান থেকে ফেলো তুমি পানি নিচের দিকে যাবে, এটা তার আবিষ্কার। আচ্ছা, তারপরে তার আরও আবিষ্কার কি জানো, যে সবসময় সে উল্টা করে লেখছে, যেটা আয়নার সামনে না ধরলে বোঝা যায় না, পড়া যায় না, আয়না দিয়ে পড়তে হবে, উল্টা করে লেখছে। তোমার নামটা যদি উল্টা করে লেখো যেরকম হবে
তো এইরকম সমস্ত লেখাগুলো সে লিখছে, এইরকম মোটা মোটা বডিও প্রচুর পরিমাণে লিখছে এরকম। সে কি করছে, সে করছে কি তোমার মনে করো যে এই লাশের ঘরের থেকে লাশ কিনে নিয়ে আসছে, কথা বলছে, এটা উদাহরণ দিয়ে, যে ধরো 10 টাকা দিয়ে একটা লাশ কিনে নিয়ে আসছে, লাশ কিনে নিয়ে এসে তারপরে তার ওই পেটে বাচ্চা আছে, ওটা মরা পেটে বাচ্চা আছে, ওটা কাটছে, ওটা কেটে দেখছে যে ওই ভ্রূণটা কী অবস্থায় আছে, বাচ্চাটা কত ইয়েতে আছে, সে ওইটা ড্রয়িং করছে, ড্রয়িং করে ওইটা লিখছে, এটা নোট দিছে। এরপরে আবার আর একটা মহিলা নিয়ে আসছে, ওটা কাটছে, ওটার বাচ্চা আরটু বড়, ওটা তারপর ছবি আঁকছে, লিখছে। এইভাবে করে একদম ভ্রূণ থেকে শুরু করে একদম বড় বাচ্চা পর্যন্ত, মানে জন্মগ্রহণ করবে তার সেই অবস্থা পর্যন্ত, সেই অবস্থা পর্যন্ত সে পুরা ছবি আছে। দেখো অবস্থাটা কি, এত বছর পরে এসে এই আধুনিক কালে মেডিকেল পড়াচ্ছে, মেডিকেলের বইতে তার সেই ছবিগুলো আছে, মেডিকেল বইতে সেই ছবিগুলো পড়াচ্ছে এখন। এই অবস্থা চিন্তা করা যায় না, ভাবাই যায়। এই যাই হোক, এইরকম অনেক আবিষ্কার। ওই যে প্লেন, কত বছর আগে তোমার পাখি ড্রয়িং করছে, পাখি ড্রয়িং করছে, সেই পাখিটাই সে লেজটারে এমনভাবে বানাইছে আর মাথাটা এমনভাবে বানাইছে যে এই, আর লিখে দিয়েছে নিচে যে এই পাখির মতো যদি আমরা উঠতে পারতাম, তখন সে ওই ড্রয়িংটা করে পাখির মাথা রাখে নাই, অনেকটা প্লেনের মাথার মতো বানাইছে, লেজটারে লেজ মতো বানায় নাই, একটু অন্যরকম করে বানাইছে। যে ঠিক এইরকম করে যদি কোনো আমরা যান বানাতে পারতাম, তাহলে আমরা ঠিকই উঠতে পারতাম। এরও অনেক বছর পরে দিয়ে তারপরে যে ইয়ে দিয়ে তোমার প্লেন নিয়ে গবেষণা শুরু হয়, ওই ধরনের গবেষণা শুরু হয়। যাই হোক, এগুলো আর একটা, এইটা তার আর একটা ছবি তোমার সম্বন্ধে বলে আমি তার সম্বন্ধে কথা শেষ করব। এটা খ্রিস্টান ধর্মের মধ্যে একটা ঘটনা আছে যে তোমার এই নৈশভোজ, রাতের খাবার, তখন যীশুখ্রিস্ট যার রাতের খাবার খাবে তখন তার সভাপরিষদ সমস্ত সবাইকে নিয়ে খেতে সবাই বসছে, খাওয়া আরম্ভ করেনি, সব কিছু টেবিলে সাজানো, লম্বা টেবিল সাজানো। এটা কিন্তু তার একটা নাম করা উল্লেখযোগ্য ছবি। এরকম ছবিটার নাম হলো লাস্ট সাপার, মানে শেষ নৈশভোজ। এই তারপরে হঠাৎ করে উনি উঠে দাঁড়ায় বলতেছে, সবার দিকে তাকায়, যে উদ্দেশ্য করে বলতেছে যে কালকে ভোরে মোরগ ডাকার আগেই তোমাদের ভিতর থেকে একজন আমাকে খুন করবে। যেই এর কথা বলছে, সঙ্গে সঙ্গে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে এবং কেউ আতঙ্কিত হয়ে এবং কেউ মানে ব্যাপারটা শুনে যেমন চমকে যায়। এই চমকে গেলে বড় চেহারাটা কীরকম হয়, ঠিক এই ছবিটাই যদি ক্যামেরায় তোলা যেত তাহলে যেরকম দেখা যেত, ঠিক ওই রকম করেই সেই ছবিটা দেখা যাচ্ছে কি যে এক জায়গায় মাঝে তুমি বসে আছো, এই পাশ থেকে তোমার দিক তাকাইছে, ও পাশ থেকে তোমার দিক তাকাইছে, মানে হয়তো কানে বলছে এইটা কি, ঠিক এটা কি শুনলাম, মানে কানে বলতেছে। বড় টেবিল ধরে এরকম টেবিল, ওই পাশে এক গ্রুপ, এই পাশে এক গ্রুপ। আবার কেউ একজন দেখা যাচ্ছে মাথায় এরকম নিচে করতেছে, কেউ একজন দেখা যাচ্ছে যে চোখ বড় করে এরকম হা করে দেখাইছে, ওই যীশু খ্রিস্টের মুখে এরকম করে দেখাইছে। তো এইভাবে যতজন সদস্য ছিল প্রত্যেকেরই একটা আকৃতি অন্যরকম দেখা গেছে। আর এখানে একজন চোর ছিল বলতে মানে এই যে খুন করলো। এখন এই চোরের চেহারাটা কেমন হবে, এইটাতেই তার এইরকম বই 3-4টে লাগছে, খাতা, এই খাতা 3-4টে খাতা সে ঘুরে বেড়াইছে যে একটা চোরের ছবি আঁকবো, চোরের চেহারা কেমন হবে, এইটা ভাবতে